নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আবারও আলোচনা করব রানী রাসমণির জীবন বৃত্তান্ত থেকে অষ্টম অধ্যায় দাম্পত্য জীবন থেকে চতুর্থ পর্ব। এবং শুরু করার আগে একটাই কথা বলবো, আপনারা যারা যারা রানী রাসমণি সম্পর্কে ভিডিও বা এপিসোডগুলি আগের মিস করেছেন, অবশ্যই আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের রানী রাসমণি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এতদ্যোদিত উমাচরণ দাসের লেনে রানী যদুনাথ বাবুর জন্য স্বতন্ত্র একটি বাটি নির্মাণ করান। দুঃখের বিষয়, জীবদ্দশায় রঘুনাথ বাবুকে ওই বাটিতে বাস করিতে হয় না। ইহার বহু বৎসর পরে রানী চতুর্থ কন্যা জগদম্বা দাসী 15 নম্বর মার্কেট স্ট্রিটে 15 লক্ষ টাকা ব্যয় একটি বাটি প্রস্তুত করার। তাহাতে এখন স্বর্গীয় দ্বারিকা বাবুর সন্তানেরা বাস করিতেছেন। প্রবোধচন্দ্র সাঁতরা কর্তৃক উক্ত বিবরণে যাদের নাম উল্লেখ করা হয়েছে, এই গ্রন্থে রাসমণি দেবীর বংশধর পরিচিতিতে তাদের কথা আলোচিত হয়েছে। শ্রী সাঁতরার গ্রন্থটি 1352 বঙ্গাব্দে প্রকাশিত। এরপরে এই প্রাসাদটি 4 ভাগে বিভক্ত হয়ে বর্তমানে 4টি পৃথক নম্বরে চিহ্নিত হয়েছে। 19 নম্বর SN ব্যানার্জি রোডের অংশে রাসমণি দেবীর জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী পদ্মমণির পুত্র গণেশচন্দ্র দাসের বংশধরগণ থাকেন, এবং 20A ও 20B নম্বর SN ব্যানার্জি রোডের অংশে শ্রীমতী পদ্মমণির অপর পুত্র সীতানাথ দাসের বংশধরগণ থাকেন। 18/3A SN ব্যানার্জি রোডের অংশে রাসমণি দেবীর দ্বিতীয় কন্যা শ্রীমতী কুমারীর পুত্র যদুনাথ চৌধুরীর বংশধরগণ থাকেন। 13 নম্বর রানী রাসমণি রোডের অংশে রাসমণি দেবীর চতুর্থ কন্যা শ্রীমতী জগদম্বার পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাসের উত্তরাধিকারীগণ থাকেন। অবশ্য রানী রাসমণি দেবীর কয়েকজন বংশধর ওই বাড়িতে বাস না করে বর্তমানে ব্যারাকপুর, আগরপাড়া, সিথি প্রভৃতি বিভিন্ন অঞ্চলে এবং ওই প্রাসাদের কাছাকাছি ও কলকাতার নানা স্থানে নিজ নিজ বাড়িতে বাস করছেন বা করেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে 13 নম্বর রানী রাসমণি রোডের অংশে, মানে পূর্বে 71 নম্বর ফ্রি স্কুল স্ট্রিট, যখন রাসমণি দেবীর অন্যতম জামাতা মথুর মোহন বিশ্বাস বাস করতেন, তখন তার একান্ত আগ্রহে রানী রাসমণি দেবীর অবর্তমানে এই বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কয়েকবার আগমন বা অবস্থান ঘটেছিল। রাসমণি দেবী অপুত্রক থাকায় এবং তার অপর 2 জামাতা অধিকাংশ সময় নিজ নিজ বাড়িতে বাস করায় একমাত্র মথুরমোহনই তখন এই বাড়িতে স্থায়ীভাবে বাস করতেন এবং রানী রাসমণি দেবীর সম্পত্তি তদারকি করতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার পরম ভক্ত মথুরমোহনের নিবিড় সম্পর্কের ফলে রাসমণি দেবী বাড়ির অন্দরমহলেও ঠাকুরের অবাধ গতি ছিল। এমনকি মথুরমোহনের শয়ন ঘরেও তিনি মথুরমোহন দম্পতির কাছে বালকের ন্যায় নিঃসংকোচে একসঙ্গে শয়ন করতেন এবং তারাও ঠাকুরকে বাবা বলে সম্বোধন করতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত অন্যতম লীলাস্থল রূপে এই বাড়িটি সম্পর্কে বিশেষ প্রসঙ্গে অবতারণা করা একান্ত প্রয়োজন। রাসমণি দেবীর এই বাড়িতে ঠাকুরের শুভাগমন বা অবস্থান সম্পর্কে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে বহু তথ্য সন্নিবেশিত আছে। তার মধ্যে 2-1টি এই প্রকার: এদিকে মথুরের ভক্তি বিশ্বাস যতই বাড়িতে লাগিল, ততই ঠাকুরের সঙ্গে সদা সর্বক্ষণ কি করিয়া থাকিতে পাইব, কি করিয়া তাহার আরো অধিক সেবা করিতে পাইব, এই সকল চিন্তায় বলবতী হয়। সেই জন্য মাঝে মাঝে ঠাকুরকে অনুরোধ নির্বন্ধ করিয়া যানবাজারের বাটিতে নিজের কাছে আনিয়া রাখেন।
বাবাকে লইয়া একত্রে আহার বিহার এবং এক শয্যায় কতদিন শয়ন পর্যন্ত উভয় করিয়াছেন। বাবা সকল সময় সর্বাবস্থায় অন্দর অবধি গমনাগমন করিবেন, তাহাতে কি? উনি অন্দরে না যাইলেই বা কি? বাড়ির স্ত্রী পুরুষ সকলের সকল প্রকার মনোভাব যে জানেন, ইহার পরিচয় তাহারা অনেক সময় পাইয়াছেন। আর পুরুষের স্ত্রী লোকেদের সহিত মিশিবার যে প্রধান অনর্থ মানসিক বিকার, সেই সম্বন্ধে বাবাকে ঘরের দেওয়াল বা অন্য কোনো অচেতন পদার্থ বিশেষ বলিলেও চলে। অন্দরের কোনো স্ত্রীলোকেরই মনে তো বাবাকে দেখিয়া অপর কোনো পুরুষকে দেখিয়া যেরূপ সংকোচ লজ্জার ভাব আসে, সেইরূপ আসে না। মনে হয় যেন তাহাদেরই একজন, অথবা একটি 5 বছরের ছেলে। এই সম্পর্কে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে ঠাকুরের নিজ মুখের উক্তি, সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো, সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতন যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। এইভাবে দুর্গাপূজায় বিশেষ বিশেষ ঘটনা সহ ঠাকুরের নানা ঘটনার স্মৃতি জড়িয়ে আছে রাসমণি দেবীর এই বাড়ির সঙ্গে। কিন্তু সবগুলির উল্লেখ করা এখানে সম্ভব নয় বা প্রয়োজনই নয়। অবশ্য সবগুলি মধুর নয়। একটি অপ্রিয় ঘটনাও এই বাড়িতে ঘটেছিল। সেই ঘটনার কথাটি বলেই রাসমণি দেবীর বাড়িতে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটি শেষ করা হবে। কালীঘাটের জৈনিক হালদার বংশ ব্রাহ্মণ ছিলেন মথুরমোহন বিশ্বাসের কুলপুরোহিত, নাম চন্দ্র হালদার, কিন্তু তিনি হালদার পুরোহিত নামে পরিচিত ছিলেন। পরম ভক্ত মথুরমোহন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ঈশ্বরের ন্যায় জ্ঞান করেন এবং তার প্রতি অবিচলিত ভক্তি প্রদর্শন দেখে। হালদার পুরোহিতের মন ঠাকুরের প্রতি বিদ্বেষ ও হিংসা পরায়ণ হয়ে ওঠে। তিনি মনে মনে ধারণা করেন যে ঠাকুর বুঝি কোনো প্রকার বশীকরণ ক্রিয়ার দ্বারা বড়লোক মথুরমোহনকে নিজের অনুগত করে রেখেছেন এবং সকল প্রকার সুবিধা আদায় করে নিচ্ছেন। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে লোভী হালদার পুরোহিত ঠাকুরের সঙ্গে পশুর মতন আচরণ করেছিলেন। একদা যানবাজারের বাড়িতে ঠাকুর থাকাকালীন এক সন্ধ্যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একাকী অর্ধব্যাহ অবস্থায় নিরালায় বসে থাকতে দেখে হালদার পুরোহিত তার কাছে উপস্থিত হন। তিনি ঠাকুরের শ্রী অঙ্গে ধাক্কা দিতে দিতে বারবার তাকে জিজ্ঞাসা করেন, কি উপায় ঠাকুর মথুরমোহনকে বশ করেছেন? ভাবস্থ ঠাকুরের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অবশেষে হালদার পুরোহিত এত ক্রুদ্ধ হন যে ঠাকুরকে সজোরে পদাঘাত করে তিনি অন্যত্র চলে যান। কিন্তু পরম করুণাময় ও খ্যাপাপরায়ণ ঠাকুর তাকে মনে মনে মার্জনা করেন এবং পাছে এই ঘটনা জানলে ভক্ত মথুরমোহন হালদার পুরোহিতকে কঠিন দণ্ড দেন। সেজন্য ঠাকুর সে কথা তখন কারোকেই জানাননি। কিন্তু পাপের পরিণতি স্বরূপ কিছুদিন বাদেই ঘটনাচক্রে অপর এক অপরাধের জন্য মথুরমোহন কর্তৃক হালদার পুরোহিত বিতাড়িত হন। পরবর্তীকালে হালদার পুরোহিতের পদাঘাতের ঘটনা মথুরমোহনের কাছে ঠাকুর বিবৃত করায় মথুরমোহন অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বলেন যে এই কথা সেই সময় ঠাকুর তাকে জানালে তিনি হালদার পুরোহিতের মুণ্ডচ্ছেদন করতেন। এই প্রাসাদটি ঠাকুরের অন্যতম লীলাস্থল বলেই প্রাসাদ প্রসঙ্গে সংক্ষেপে এই সব কথার উল্লেখ করা হইয়াছে। এই প্রাসাদটি দোতলা এবং হলুদ রঙের। পুরাতন ঐতিহ্যবাহী এই বাড়ির যে অংশে প্রধানত ঠাকুরের আগমন ঘটত সেটি পশ্চিম দুয়ারি এবং উত্তর দক্ষিণে লম্বা। বর্তমানে বাড়ির বাইরে অংশে বহু দোকানঘর ভাড়া দেওয়া আছে। বাড়ির ভিতরে টিনের শেড দেওয়া বিরাট উঠোন, যেখানে বর্তমানে বাড়ির গাড়িগুলি থাকে। উঠোনের বাম দিকে মস্ত বড় চণ্ডী মণ্ডপ। আগে এখানে এই বাড়ির যাবতীয় পূজাদি হতো। বর্তমানেও সাড়ম্বরে দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা প্রভৃতি হয়। এই চণ্ডী মণ্ডপেই শারদীয়া দুর্গাপূজার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ চামড় দিয়ে প্রতিমাকে ব্যজন করিয়েছিলেন। এই অংশটি আগে বাড়ির বাহির মহল নামে পরিচিত ছিল। এরই সংলগ্ন লাল রঙের পূর্ব পশ্চিমে প্রস্তব একই ধরনের বাড়িটি অন্দরমহল নামে পরিচিত ছিল এবং সেই অংশেই রাসমণি দেবী বাস করতেন এবং তার পূজার ঘর ছিল। এই 13 নম্বর বাড়ির দোতলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ব্যবহৃত খাট, যাতে মথুরমোহনও সস্ত্রীক শয়ন করতেন এবং
ঠাকুরের ব্যবহৃত অন্যান্য কিছু জিনিস রক্ষিত আছে। বাড়ির এই অংশে ঢুকে ডান দিকে রোয়া বরাবর দোতলায় যাওয়ার কাঠের সিঁড়ি আছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলাস্থল বলতে মূলত এই বাড়িটি চিহ্নিত, যদিও বাড়ির অন্যান্য অংশ তার পদার্পণ হয়েছিল। আগে এই বাড়ির ঠিকানা ছিল 71 নম্বর ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতা 13। বর্তমানে এটির ঠিকানা 13 নম্বর রানী রাসমণি রোড, কলকাতা 87। মধ্য কলকাতার ধর্মতলার ট্রাম রাস্তার পাশ দিয়ে উত্তর দক্ষিণমুখী রাস্তা রানী রাসমণি রোড ধরে কিছুটা গেলে পূর্ব পশ্চিমমুখী সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড। এই রাস্তাটি অতিক্রম করলেই বাম দিকে রাস্তার উপরে রানী রাসমণি রোড ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডের সংযোগস্থলে হলুদ রঙের বিরাট একটি দোতলা বাড়ি। এসপ্ল্যানেডের দিক থেকে জওহরলাল নেহেরু রোড দিয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে প্রবেশ করে পূর্ব দিকে এগিয়ে গেলে রানী রাসমণি রোডে ওপর ডান দিকে পড়ে এই 13 নম্বর বাড়িটি। বৈষয়িক সামাজিক প্রভৃতি কাজকর্ম ছাড়াও ধর্মপ্রাণ রাজচন্দ্র নিজের বাড়িতে দোল, দুর্গা উৎসব প্রভৃতির অনুষ্ঠান করতেন এবং এই জন্য যথেষ্ট অর্থব্যয় করতেন। আর এইভাবেই আজকে আমরা রানী রাসমণির জীবন বৃত্তান্ত থেকে 8ম অধ্যায় দাম্পত্য জীবন থেকে 4র্থ পর্ব আলোচনা সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।